চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আজকে স্টুডিওতে সময় করে আসার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার রাসেল ভাই। সেই সাথে রেডিও ফুর্তির সকল লিসেনারদেরকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং আমি শুরুতে একটু বলতেই চাই যে আপনি অনেক দূর থেকে আসেন, এখন ঢাকায় থাকা সচরাচর আপনার হয় না, আপনি দূর থেকে আসেন এবং অনেক কষ্ট করে আপনাকে আসতে হয়, অনেক কষ্ট করে আপনাকে ফিরতে হয়। তারপরেও এটা ভালোবাসা ছাড়া আসলে সম্ভব না। আপনি যে আসেন এজন্য আপনাকে আসলেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের পক্ষ থেকে, সকলের অনুমতি না নিয়েই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে রাসেল ভাই, আসলে মানে লিসেনারদের ভালোবাসার কারণেই আসা। ওনাদের যদি ভালোবাসা না থাকতো আসলে এত দূর থেকে কষ্ট করে হয়তো আসা হতো না। এই জন্য আমি সকল কৃতজ্ঞতা জানাতে চাই মহান আল্লাহ রব্বুল আলমিনের উপর এবং সেই সাথে সকল লিসেনারদের প্রতি, যাদের ভালোবাসাই আসলে আমাদেরকে এখানে নিয়ে আসে। এর জন্য আসলে কষ্ট ওরকম কিছুই মনে হয় না। আর সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই আমাদের রাজবাড়ী ভৌত স্ট্রিমের সকল সদস্য এবং আমার স্টুডেন্ট যারা শুনছে, এবং মানে আমার যত বন্ধু বান্ধব, তাদের সকলের সহযোগিতা, এবং ওরা সবাই আমাকে ঘটনা সংগ্রহ করে দেয়। তা না হলে আমার আসলে একার কোনো কৃতিত্ব নাই, এদের সকলের সহযোগিতাই আমি আসলে বলতে পারি। তো যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। তো দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ী সদর যেই উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময়, এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই, আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে রাসেল ভাই, অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই, দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম, সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আর আমরা জানি কালবৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যারা এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি,
ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন, তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ি জেলা যেই রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি এক সময় ওখানে ছিল, এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করব। তো রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ভরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন আসল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন, এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পরে ওই দিন আবার সব
ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পরে উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে, মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন। ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো বা কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে রাসেল ভাই গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলাকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বলেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। তখন বলে যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা। কিন্তু রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসছেন, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না, বলো দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি
মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন উনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা। তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই, আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা। মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক, রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। কিন্তু জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই সরি। তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে। আচ্ছা। ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এইভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা।
মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিচ্ছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা, তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অসাধারণ একটা ঘটনা, এবং ঘটনার শুরুটা যেখান থেকে আমি প্রথমেই মানে ভাবতেও পারিনি যে কেউ মাছ নিয়ে আসবে বাসা থেকে এবং সেই মাছের ব্যাগের মধ্যে ছোট বাচ্চার হাত পাওয়া যাবে। এটা খুব অদ্ভুত একটা চিন্তা এবং একটা অদ্ভুত একটা ব্যাপার যে এইটা কিভাবে হতে পারে। আমি অনেক ভেবেও আমি মানে থাকে না যে কোনো ঘটনা বলার সময় আপনি পরে কি হবে কিছুটা আন্দাজ করতে পারেন, এটা একদম আন্দাজ ছাড়া ছিল আমার জন্য। আর পুরো ঘটনাটা আপনারা অনেকেই ফেসবুকে লিখছেন, ফেসবুকের কথায় আমি একটু পরেই ফিরে আসব, এবং আপনারা লিখছেন যে ঘটনাটি অনেক চমৎকার হয়েছে এবং সবাই নতুন বছরের শুভেচ্ছাও দিচ্ছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ জাকিরুল হাসান, আমার বাসা ময়মনসিংহ ত্রিশালের এক গ্রাম। আমি একজন সৌদি প্রবাসী, 4 মাস হলো সৌদি আরব এসেছি। আজকে আমি একটি ঘটনা শেয়ার করব যেটি ঘটে গেছে আমার রুমমেটের সাথে। ওনার নাম হলো শাহজাহান, ওনার বাসা হলো ময়মনসিংহ কিশোরগঞ্জ। সরাসরি আমি ঘটনায় চলে যাই। তো উনি দীর্ঘ 12 বছর সৌদি আরবে আছেন। উনি দীর্ঘ 10 বছর মক্কা বলদিয়ার ক্যাম্পে ডিউটি করতো। তো আপনি জানেন যে সৌদি আরবে প্রচুর পাহাড় পর্বত, মক্কায় বলদিয়া ক্যাম্পটি ছিল পাহাড়ের সাথে। তো উনি প্রায় 10 বছর ছিলেন, প্রায় অনেক কিছু ফেস করছেন মক্কার বলদিয়া ক্যাম্পে। তো উনি যেভাবে আমার সাথে ঘটনাটি শেয়ার করছে তার মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করব। শাহজাহান ভাইয়েরা মূলত 4 জন এক রুমে থাকতো। ওনার বন্ধু বান্ধব প্রতিদিন রাতে ডিউটি শেষ করে তারা লুডু বা বিভিন্ন খেলাধুলা করতো, যেমন তাস, ম্যারিজ, লুডু, বিভিন্ন খেলাধুলা করতো। তো তারা খেয়াল করে প্রায় প্রতিদিন একটি সাদা ছাগল, অস্বাভাবিক বড় একটি ছাগল প্রতিদিন এই পাহাড়ে হাঁটাহাঁটি করে। তো ওনারা দীর্ঘদিন ধরে এই বিষয়ে খেয়াল করে উনি মনে করে যে যেহেতু আশেপাশে রাখালরা আছে, ওনার হয়তো ছাগল চলে এসেছে। সে তেমন কিছু মনে করে না। তারা 4 জন, তারা রুমমেট, সবাই এই জিনিসটা লক্ষ্য করে। দীর্ঘদিন এই জিনিসটা হওয়ার পরে তারা একদিন সিদ্ধান্ত নেয় যে ছাগলটিকে ধরবে রাতের বেলা। ওনারা যে কথা সেই কাজ। পরের দিন ছাগলটি পাহাড়ের উপর হাঁটাহাঁটি করার সময় ওনারা মানে যায় যে ছাগলটি ধরার জন্য। ওনারা ছাগলটা কোনো মতে ধরতে পারতেছে না। হঠাৎ করে ছাগলটা একজনের মাথার উপর লাফ দিয়ে ভ্যানিশ হয়ে যায়। তারা বিষয়টা অবাক হলেন যে একটা ছাগল, সাদা ছাগল, রাত্রেবেলা তো স্পষ্ট ক্লিয়ার দেখা যায়, ছাগলটা কোথায় অদৃশ্য হয়ে গেল। তারা তেমন কিছু মনে করে না। তারা প্রায় এই জিনিসটা খেয়াল করে সাদা ছাগল হাঁটাহাঁটি করে। তো একদিন রাতটা ছিল বৃহস্পতিবার, ওনারা লুডু খেলাধুলা শেষ করে যার যার মতো শুয়ে পড়ে। শাহজাহান ভাই এই বেডের দোতলা বেডের উপর শুয়েছে। রাত 3টা বাজে, রাত হঠাৎ তার ঘুম ভাঙে যায়। সে দেখে সে দোতলা বেডের উপরে ঘুমাইছে। সে দেখে যে মানে বেডের প্রায় 5-7 তুলাফি সে শুয়ে রয়েছে। এই জিনিসটা খেয়াল করে যে আমি যদি বেড থেকে পড়ে যাই তাহলে তো আমি ব্যথা পাওয়ার কথা, যেহেতু 5-6 ফুট উপরে দোতলা বেড। তো সেই জিনিসটা অবাক হয়ে যায় যে কেমনে সম্ভব। তো তেমন কিছু মনে করে না, হয়তো মনে করছে হ্যালুসিনেশন করে আমি নিচে ঘুমিয়ে পড়ছি। তো এই বিষয়টা সে তেমন কিছু মনে করে না। তো পরের সপ্তাহে শুক্রবারে নামাজ টামাজ পড়ে তারা খেয়ে দিয়ে, শুক্রবার তো প্রত্যেক
প্রবাসীর জন্য একটা ঈদের দিন, যেহেতু একদিন বন্ধ পায়। তারা রাত্রে খাওয়া দাওয়া করে লুটু মুটু শেষ করে খেলাধুলা শেষ করে শাহজাহান ভাই উনি তার ওয়াইফের সাথে বাইরে ক্যাম্পের বাইরে পাহাড়ের সাথে বসে প্রায় প্রায় একটার সময় উনি তার ওয়াইফের সাথে কথা বলতেছে। তো হঠাৎ করে দেখে এক পাঞ্জাবি পরনো লোক প্রায় 10 ফুট প্লাস উপরে একটা লোক উনার দিকে হেঁটে হেঁটে আসতেছে। তো উনি বিষয়টা খেয়াল করছে যে এত উঁচু লোক সৌদি আরব তো অসম্ভব, 10 ফুট প্লাস। জিনিসটা সে মানে এত নর্মাল ভাবছে, যেহেতু তার সাথে আগে যাওয়া ঘটনাটি সে বুঝতে পারছে। তো উনি দাঁড়িয়ে পড়ে ওনার ওই লোকটা যাওয়ার সময় উনি শাহজাহান ভাই সালাম দেন। তো ওই লোকটা সালামের রিপ্লাই দিয়ে দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণ পরে ওই লোকটি আবার তার গন্তব্যে রওনা দেয়, ওনার রাস্তা উনি চলে যায়। আজ ওই দিন শাহজাহান ভাই কিছু মনে করে না অস্বাভাবিক, মানে তেমন কিছু মনে করে না, হতেই পারে। সে একটা কথা চিন্তা করে, রাত প্রায় 1টা প্লাস বাজে, পাহাড়ে নির্জন রাস্তা দিয়ে এই লোক কেন হেঁটে যাবে? সচরাচর সৌদিরা কোনো সময় মানে হাঁটাহাঁটি করে না, তারা গাড়ি ছাড়া মানে রুমতেই বেরো না। আমরা সবাই জানি এই কথাটা। তা আরেকদিনের ঘটনা, উনি শুক্রবারে তার সাথে এমন একটা ঘটে যাওয়া ঘটনা সে তেমন কিছু মনে করে না। আরেকদিন উনি তার ওয়াইফের সাথে কথা বলতেছে 12টা 1টা প্লাস এরকম সামথিং। তো উনি দেখে ওই জুব্বা পরানো লোকটাই ওনার দিকে আসতেছে। তো উনি আর ওদিন কাজ এই ভয় পায় না, যেহেতু আগে তার সাথে এমন একটা ঘটে যাওয়া ঘটনা। তো উনি ওই লোকটা এসে হঠাৎ করে ছাগল রূপ ধারণ করছে। ওই যে ওনারা যে খাসিটা দৌড়ানে, তার বন্ধু মিললে খাসিটা যে দৌড়াইছিল ধরার জন্য, ওই খাসিটা রূপ ধারণ করছে। শাহজাহান ভাই তো প্রচুর ভয় পেয়ে গেছে যে এটা কেমনে সম্ভব। কিছুক্ষণ পর ছাগল থেকে আবার এই বিলাই সাদা একটা বিলাই রূপ ধারণ করছে। শাহজাহান ভাই তো আস্তে আস্তে তার ক্যাম্পের দিকে রওনা দিছে। তো হঠাৎ করে দেখে যে ওই বিলাই ওনার দিকে দৌড়ে আসতেছে। উনি শাহজাহান ভাই দৌড় ফেরে রুমে চলে আসেন। ওনার সাথে বিভিন্ন ধরনের মানে নর্মাল ঘটনা ঘটে গেছে। তো ওনার সাদিকরা বিভিন্ন রকম নর্মাল জিনিস ফেস করছে। যেমন ওরা রাত 2টা-3টার সময় ওয়াশরুমে গেলে, আপনার জানেন সচরাচর ক্যাম্পের বাহিরে ওয়াশরুম থাকে। তো ওনারা ওয়াশরুম গেলে ওনারা দেখতে পায় যে একটা মেয়ে, সৌদি আরবের মেয়েরা মানে বোরকা ফোনের মুখ টুক দেখা যায় না, ওনারা হাঁটাহাঁটি করে রাস্তায়। এটা তো অসম্ভব, সৌদি আরবের মেয়েরা তো কোনো সময় রাত্রেবেলায় রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবে না। তো ওনারা আর অনেক কিছু ফেস করে, যেমন দেখেন এমন বড় বিড়াল, অস্বাভাবিক কুকুরের মতো বিড়াল, এটা তো কোনোদিন সম্ভব না, এমন জিনিস ফেস করে। সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে, শাহজাহান ভাই ওরা লুডো খেলা, প্রতি রাতে ওরা লুডো খেলে। তো তারা লুডো খেলা শেষ করে তারা ওয়াশরুমের উদ্দেশ্যে বেরোচ্ছে। শাহজাহান ভাই হঠাৎ দেখে যে আসমান মাটি একটা জুব্বা পরা লোক, তার মানে পা জমিনে, মাথা মানে আকাশের দিকে, প্রচুর উঁচা, মানে এমন উঁচা যে তার মাথা দেখা যাচ্ছে না। শাহজাহান ভাই তো প্রচুর ভয় পেয়ে এক চিৎকার মেরে দৌড়। তা ওনার রুমমেটরা এসে দেখে কেউ নাই। তো এমন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। তো ওনারা তার মালিক বলছে যে এমন এমন সমস্যা, কফিলে বলছে। তো কফিল বলছে যে এমন অস্বাভাবিক ঘটনা ঘটবেই। সৌদি আরব অনেক, আমরা জানি সৌদি আরব প্রচুর জিন থাকে, যেহেতু নবীর দেশ, প্রচুর জিন থাকে। এরকম সামথিং ঘটনা ঘটতে আছে। শাহজাহান ভাই একদিন রাত্রে ওনার ওয়াইফের সাথে কথা বলতেছে ক্যাম্পের বাইরে, উনি পাহাড়ের সাইডে যাই নাই। তো হঠাৎ করে দেখে এমন একটা উঁচা লোক হাইটা হাইটা পাহাড়ের উপর, একটা পা অন্য পাহাড়ের উপর একটা পা, এমন মানে ওনারা ভয় দেখানোর চেষ্টা করতেছে। এমন উঁচা লোক জীবনে সে দেখে নাই। এমন অবস্থায় পরে ওনারা ওই জবটা ছেড়ে আমাদের যে কোম্পানি, ওই কোম্পানি কাফেলা হয়ে যায়। তো ওনার সাথে আরো ঘটে যাওয়া অনেক নর্মাল ঘটনা আছে, যেটি অন্য সময় শেয়ার করব। ধন্যবাদ রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোড়লগঞ্জে থাকি, আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। এখন আমার পরীক্ষা চলছে, দোয়া করবেন আমার জন্য। আমি বেশি কথা বলতে চাই না, আমি ঘটনায় যেতে চাই। এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো সেটা আপনার ভালো লাগেনি, কিন্তু এবার আমি আপনাকে একটা ঘটনা পাঠাবো যেটা বেশ কয়েকদিন আগে ঘটেছে আমার সাথে, আমার আর আমার একটা বন্ধুর সাথে। আমার বাড়ি হলো মোড়লগঞ্জ বাজারে, কিন্তু আমি পরীক্ষা চলার কারণে আমার ফুফুর বাসাতে থাকি। তো আমি কিছুদিন পর পর, যখন আপনার বৃহস্পতিবার আমাদের পরীক্ষা থাকে না, ওই দিন বন্ধ হলে আমি আমার ফুফুর বাড়ি থেকে আমাদের নিজেদের বাড়িতে গিয়ে ওই একদিন একটু ঘুরে আসি। ঠিক তেমনই 10-12 দিন আগে আমি ঘুরতে গেলাম, আমার বন্ধুকে সাথে নিয়ে গেলাম আমাদের বাড়ির দিকে। কিন্তু ওর একটা সমস্যা ছিল, সমস্যাটা হলো ও অন্ধ, ও চোখে দেখতে পায় না। যাই হোক, ওকে নিয়ে গেলাম আমাদের বাড়ির ওখানে ঘুরতে, বেশ আনন্দেই কাটছিল একদিন। পুরো একটা দিন অতিবাহিত করলাম। পরদিন বিকেলবেলা চলে আসবো, সেই দিন বিকেলবেলা অনেকগুলো ছেলেদেরকে নিয়ে আমরা চলে আসতেছি। ছেলেদেরকে মানে ওইখানে আমার আরো অনেক ফ্রেন্ড ছিল, তো ওরাও আমাদেরকে মানে আগে দিতে আসতেছে। আমি কথাবার্তা ঠিক মতো গুছিয়ে বলতে পারি না, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে আসতেছি আমাদের বাড়ি থেকে, মানে বাড়ি দিয়ে বেরাইয়া তারপর আসতেছি ফুফুদের বাসায়। তো মাঝপথে আমার একটা ফ্রেন্ড মজা করে, মানে আমার ওই বন্ধুটারে কানা বলছে, মানে কানা অন্ধ মনে করে নিয়ে মজা করা শুরু করছে। তো আমি একটা কথা বলে রাখি রাসেল ভাই, সেটা হলো আমি কিন্তু ওই আমার যে বন্ধুটা কানা, ওরে কিন্তু আমি নিজেই কিন্তু কানা অন্ধ এইসব বলে কিন্তু চেতাই ওরে, মানে ওরে বিরক্ত করি। কিন্তু অন্য কেউ যদি ওই কিছু বলে তাহলে ওইটা আমার মানে ভালো লাগে না, ওইটা ওই সময় আমার মাথা গরম হয়ে যায়। তো আমি কি করি, আমি মানে হিতাহিত জ্ঞান সম্পন্ন, মানে হিতাহিত জ্ঞান থাকে না আমার ভিতরে, আমি একটা লাথি মারি। ওই যে ছেলেটা কানা বলছে ওর একটা লাথি মারি আমি। লাথি মারার সাথে সাথে ও মানে পা ধুইরা বৈশা পড়ে, ওইখানে অনেক ব্যথা পায়। তারপরে আমার ওই ফ্রেন্ড গুলো আমার সাথে আসে না, বলে তুই ছোট একটা বিষয় নিয়ে ওরে লাথি মারছিস, অনেক ব্যথা হয়েছে, তুই ভালো লোক না, তোর সাথে কোনো কথাবার্তা নাই। পরে আমার সাথে মানে এক পর্যায়ে বন্ধুত্ব বাদ দিয়া তারপরে ওরা মানে আমার গালাগালি দিয়া চলে গেছে ওরা। আমি কি করবো, আমি আমার ওই অন্ধ ফ্রেন্ডটারে নিয়ে আসতেছি। সন্ধ্যা হয়ে গেছে রাসেল ভাই, তখন আপনার মাগরিবের আজান শেষ, নামাজ টামাজ শেষ। 6:55 বাজে। আমাদের বাড়ি হলো ভরাঘাটা, তো আমি ভরাঘাটা থেকে মোড়লগঞ্জ বাজারের এখানে আসলে আপনার ভরাঘাটা বললে যে কেউ নিয়ে যাবে, ভ্যানে 10 টাকা ভাড়া নেয় বাজার থেকে। তো আমি স্টিল ব্রিজের এখান থেকে যখন উঠছি, তখন এই কাহিনীটা শুরু হয়েছে। আমরা ওইখান থেকে ভ্যানে উঠছি, স্টিল ব্রিজ থেকে ভ্যানে উঠছি, মানে আমাদের এখানে কলেজের সামনে আমার পুকুর বাসা, তো ওইখানে পুকুর বাসে আসবো এই জন্য স্টিল ব্রিজ থেকে ভ্যানে উঠলাম। তো ভ্যানে ওঠার সাথে সাথে লক্ষ্য করি আমি যে আমি যখন থেকে ওই ছেলেটা লাথি মারছি, তখন থেকে আমার এই ডান পাটা প্রচন্ড ব্যথা করতেছে। তো আমি এটা বেশি একটা খেয়াল করি না, মনে করছি যে লাথি মারছি যেহেতু রগে টকে টান খাইছে মনে হয়, এই কারণে মনে হয় ব্যথা করতেছে। তো আমি ওটার গুরুত্ব না দিয়ে আমি চলে আসতেছি বন্ধুটারে নিয়ে। আমি যখন মানে ভ্যানে উঠছি ওরে নিয়ে, কিছু দূর যাইতে না যেতে আমি দেখি কি যে মানে ওই অন্ধ ছেলেটার মুখ দিয়ে রক্ত পড়তেছে অস্বাভাবিক ভাবে। আমি যে ওই অন্ধকারের ভিতরে হালকা হালকা দেখছি মুখ দিয়ে রক্ত পড়তেছে, মানে এই দেখলাম মুখ দিয়ে রক্ত পড়তেছে, এই দেখলাম স্বাভাবিক, এই দেখি রক্ত পড়তেছে, এই দেখি স্বাভাবিক, ঠিক এরকম। আমি এটা দেখার সাথে সাথে ভ্যানওয়ালারে বললাম, এ মামা খারান। খারাইলো, আমি বললাম এ মামা খারান। পরে ওই বন্ধুরে বললাম, বন্ধু নাম। নামলো, হ্যাঁ। নামার পরে আমরা মানে আর ওই ভ্যানওয়ালারে পাঠিয়ে দিলাম। ভ্যানওয়ালারে পাঠিয়ে দেয়া পিছনে একটা ইজি বাইকে আসতেছিল, ওই ইজি বাইকে উঠলাম। ইজি বাইকে অনেক লোকজন ছিল, তো আমার ভয় করতেছিল ওর পাশে বসে যাইতে। ওইটা দেখার পর আমি ইজি বাইকে উঠছি, ইজি বাইকে করে যাইতেছি। তখনও ঠিক ওইটাই দেখতেছি আমি যে ওর মুখ থেকে রক্ত পড়তেছে না, খালি রক্ত বইরা ওর পুরো জামা কাপড় সব ভিজে যাইতেছে রক্ত বইরা। আমি তো এটা দেখে ভাই অনেক ভয় পেয়েছি। পরে আমি এটার কাউকে বলি নাই। এই ঘটনা কিন্তু এখানে শেষ না, আমি বাসায় এসে পরে ঘুমাইছি, ফ্রেশ হয়ে ঘুমাইছি, রাত্রেবেলা ভাত খাইয়া ঘুমাইছি। এখন মাঝরাতের দিকে মনে হয় স্বপ্ন দেখতেছি আমি, হ্যাঁ। বিশ্বাস করবেন কিনা জানি না,
কিন্তু আমি যেটা স্বপ্ন দেখলাম আর কি মাঝরাতের দিকে, যে ওই অন্ধ ছেলেটা, ও আমার বন্ধু, ও বলতেছে আমার মানে ঘুমের ভিতরে স্বপ্ন বলতেছে যে বন্ধু আমার তো চোখ নাই, তোর চোখ দুইটা অনেক সুন্দর, তোর চোখ দুইটা আমার দিয়া দে না বন্ধু, তোর চোখ দুইটা আমার দিয়া দে। এইটা বইলা বইলা মানে ওর হাত পায়ে সব, হাতে রক্ত লাগাই না, হাত নাক মুখে ওই যে ওর বাম হাতটা এরকম বাড়াইতেছে, মানে আমার আমার চেহারার দিকে বাড়াইতেছে, আমার মুখের দিকে, এরকম বইলা যে বন্ধু আমার তো চোখ দুইটা নাই, আমি তো চোখে দেখি না, এরকম করে মানে হাতটা বাড়াইতেছে আমার দিকে। আমি এইটা দেখে অনেক ভয় পাইছি, আমার হাত পা চলতেছিল না, হ্যাঁ, রক্ত মনে হয় জমা বেঁধে গেছে শরীরের, এইরকম হয়ে গেছে। আমি যে চিৎকার করবো এটাও পারতেছি না আমি। ও মানে প্রায় ঘুমের ভিতরে প্রায় আমার ছুঁয়া ফেলাইছে, আমার চেহারা ছুঁয়া ফেলাইবো এমন সময় আমার ঘুমটা ভেঙে গেছে। আজকে ঘুমটা ভাঙছে কিন্তু আমি লড়তে পারতেছি না। হ্যাঁ, পরে আমি মনে মনে ওই সূরা ইউনূস, তারপরে ইখলাস এগুলো পড়তে পড়তে তারপরে আমি একটু আয়াতুল কুরসি পড়ছি, পরে আমার সাইডা দিছে এটা, তারপরে ফজর আযান দেওয়া ছিল। পরের দিন আমি এটা বলছি সবাইকে, আমার বাসার লোকজন যারা ছিল তাদের সবাইকে বলছি। বলার পরে আমাদের এখানে আপনার নদীর পাড়ে পুরান থানা, মোরগঞ্জ বাজারের পরে পুরান থানা, ওইখানে একজন মাওলানা আছে, হাই মাওলানা, ওনার কাছে নিয়ে গেছিল। উনি এই সম্পর্কে আমার দাদু হয়, দাদু। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি কি যেন করছে, পানি টানি পরা খাওয়াইছে, তারপরে বললো যে ওইটা কিছু না, ওইটা যখন মানে আমরা যখন বিকেলবেলা বাড়ি থেকে আসতেছিলাম তখন ওই খালপাড়ে যে শাপলা চত্বর, ওইখান থেকে ঘোরার সময় আজানের টাইম ছিল তো, আর ওর মনে করেন আজান দিছে, মসজিদের সামনে দিয়ে হাইটটা চলে আইছি, নামাজ পড়তে ঢুকি নাই, এই কারণে আর কি মসজিদের সামনে একটা জিনা ছিল, মসজিদের সামনে নাকি একটা জিনা ছিল, ওইটা নাকি মাইন্ড করছে, বুঝছেন, যে আজানের টাইমে নামাজ না পড়ে চলে যেতেছে, এই কারণে নাকি মাইন্ড করছে, এই কারণে নাকি এইসব কাহিনী হয়েছে আমার সাথে। তো ভাই এইটাই ছিল কাহিনী। জানি না কেমন লাগছে আসলে ভাই, আমি আপনার কাছে মাপ চাইতেছি, আমি কিন্তু ভাই মানে গুছিয়ে কথা বলতে পারি না, আগেই বলে নিছি ভাই। আল্লাহ হাফেজ ভাই, টেক কেয়ার, ভালো থাকবেন। আর আমি অনেক আগে থেকে আমার মনে নাই, কিন্তু আমি যতটুকু জানি আমি 2000 কত সাল থেকে যেন শুনতেছি, এটা আমার মানে অনেক ছোট থেকে আমি শুনি, এখন আমার বয়স হলো ভাই 19 বছর, কিন্তু আমি এই যে এই শোটা অনেক বছর ধরে আমি শুনতেছি, আমার ভালো লাগে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাজশাহী নাটোর নলডাঙ্গা উপজেলার সেনবাগ লক্ষ্মীকুল গ্রাম থেকে বলছি, মোহাম্মদ নাইমুল ইসলাম। আমার একটা ঘটনা আজকে আমি রেকর্ড করতে বসলাম। ঘটনাটা আমার সাথে ঘটেনি, ঘটনা আমার এক কলিগের সাথে ঘটেছে। উনি যেখানে চাকরি করে সেখান থেকে 1 মাসের ছুটিতে গিয়েছিল বাড়িতে। ঘটনাটি 2023 সালের জুলাই মাসে, অর্থাৎ ঈদ উল আজহার পরে 1 মাসের ছুটিতে গিয়েছিল সেখানে। ঘটনাটার প্রেক্ষাপট এরকম, ওনার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ। তো যাই হোক, ঘটনা যেভাবে হইল আর কি, ঘটনা হচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য উনি সকালে উঠছে, ওনার মা উঠছে, যার ঘটনা বলতেছে ওনার নাম হচ্ছে বেলাউদ্দিন ভাই নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য উঠছে সকালবেলা, এবং ওনার সাথে ওনার ছোট ভাই তিনি উঠছেন এবং তার আম্মা উঠছেন। ফজরের আজান দিচ্ছে এরকম টাইমে। তো যাই হোক, তখন নামাজের জন্য যখন উঠলেন, উঠার পরে ওনাদের বাড়ি যেখানে, বাড়ির পাশে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের পাশেই আমের বাগান ছিল, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ এলাকা অনেক আম হয় এবং জুলাই মাসে ওই সময় আমও ছিল। যাই হোক, তিনি যখন টিউবওয়েলে অজু করার জন্য যায় তখন আম বাগানে অনেক আম পড়ার শব্দ শুনতে পায়। তো যাই হোক, তিনি একটি আম নেওয়ার ব্যাগ নিয়ে সেই বাগানে যায়, গিয়ে আম কুড়াইতে থাকে।
আর এদিকে তার ছোট ভাই টিউবওয়েলেই থাকে। টিউবওয়েল থেকে তিনি ওই আম গাছের উপরে, আম বাগানের উপরে, যেহেতু কাছেই ছিল আম বাগান বাড়ির, আম বাগানের উপরে লক্ষ্য করে যে আগুনের গোলা, বেশি উঁচু না, এই একটি তাল গাছ যেরকম উঁচু হয় আর কি, ঠিক এরকম উঁচুতে একটি আগুনের গোলা, লম্বা আকৃতির আগুনের গোলা, আজানের শব্দ শোনার সাথে সাথে সে আগুনের গোলা আমবাগানের উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। লম্বা আকৃতির এবং যেতে 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 অনেক দূর যাওয়ার পরে সেটা ভ্যানিশ হয়ে যায়। এবং এই বিষয়টা তার ছোট ভাই, তার বড় ভাই বেলাউদ্দিনকে বলে, মানে যিনি ঘটনা আমার সাথে শেয়ার করছে, বেলাউদ্দিন ভাইকে বলে, দেখো ভাই আগুন যাচ্ছে। তখন তিনিও তাকে বিষয়টা লক্ষ্য করে। তো এই আগুন যাওয়া, এই বিষয়টা আসলে কেমন, এই আগুন যাওয়ার বিষয়টা আসলে কেমন আপনারাই দেখুন আর কি। আসলে যেহেতু তারা ইসলামিক ফ্যামিলি ছিল এবং দেখলো যে মানে বেলাউদ্দিনের ছোট ভাই তিনি একজন মসজিদের ইমাম ছিলেন। তিনি তখন বেলাউদ্দিন ভাইকে বলেছিল এটা আসলে একটা দুষ্টু জিন ছিল। আগুনের শব্দ পাওয়ার সাথে সাথে সে আর থাকতে পারে নাই, মানে আজানের শব্দ পাওয়ার সাথে সাথে সে আর বাগানে থাকতে পারে নাই, এজন্য সে উড়ে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাচ্ছিল, এটা আমরা জানতে পারি। তো আল্লাহর পৃথিবীতে কত রকমের অদ্ভুত ঘটনা ঘটে। তো আমি আজকে আপনাদের আমার এক কলিগের ঘটনা শেয়ার করলাম। যদি ভালো লাগে রাসেল ভাই তাহলে আপনি প্লে করতে পারেন, আর যদি ভালো না লাগে প্লে না করলেও সমস্যা নাই। তো হ্যালো লিসনার, সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, but the old music comes alive. Booth.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 246তম এপিসোড। আপনারা কমেন্ট সেকশনে কিন্তু লিখতেই পারেন। আমাদের ফেসবুক পেজে আপনাদের আনাগোনাটা আরেকটু যদি বাড়ে আমাদের জন্য ভালো হয়, তাহলে আপনার সাথে কথাবার্তাও বলতে পারি। আপনারা যারা পোস্ট দিতে চান আমাদের গ্রুপে আবারও রেগুলার শুরু করে দিন। আমরা এখন কিন্তু ফেসবুক এবং আমাদের ইউটিউব এই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে খুবই গুরুত্বের সাথে দেখছি। সুতরাং আপনারা যত কথা বলতে চান বলুন এবং আমাদেরকে পরামর্শ দিন। আমরা আপনাদের পরামর্শ নেব এবং আমরা সেই অনুযায়ী সামনে এগিয়ে যেতে চাই। কারণ আমার কাছে মনে হয় যে আপনার সাথে যে সম্পর্কটা আমার, মানে আপনাদের প্রত্যেকের সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে অনেকটা বোঝাপড়ার। এবং আপনি দেখবেন যে যখন কোনো মানুষ কাউকে পরামর্শ দেয় বা কারো সমালোচনা করে, তখন বুঝতে হবে সেই মানুষটি তার খুব কাছের মানুষ। আর যখন কোনো মানুষ সমালোচনা বা প্রশংসা বা পরামর্শ কোনো কিছুর মধ্যেই থাকে না, তখন বুঝতে হবে তাদের মধ্যে দূরত্ব আছে, কোনো সম্পর্কই তৈরি হয়নি। আমার বিশ্বাস এটা যে আমার সাথে আপনাদের প্রত্যেকের একটা অদ্ভুত রকমের একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের সৃষ্টি হয়েছে এবং সেই সম্পর্কে ধরে রাখতে চাই এবং এভাবেই এগিয়ে যেতে চাই সামনে। আর তাই আপনাদের পরামর্শ চাচ্ছি। যে কোনো ধরনের কথা, যে কোনো ধরনের পরামর্শ দিয়ে আমাদের সাহায্য করতে পারেন। এবং সমালোচনা তো বটেই, সমালোচনাকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, কারণ সমালোচনা শুনলে অনেক কিছু শেখা যায়। এবং আপনারা দেখেছেন যে আমরা আপনাদের যে সমস্ত প্রস্তাব এবং যে সমস্ত অভিযোগ, তার ভিত্তিতে আমরা কিন্তু বারবারই পরিবর্তন নিয়ে এসেছি। যাই হোক, এই সমস্ত কথা থাক, আমরা চলে যাব আমাদের পরের অডিও ক্লিপে। রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ গত এপিসোডে আমার একটি ঘটনা প্রচার করার জন্য। তাই অনুপ্রাণিত হয়ে আজ আবারও লিখলাম। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার ফুপার সাথে ঘটা। তিনি একজন জাহাজের ক্যাপ্টেন। তার মুখে যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন তিনি, আমি সেভাবেই বলছি। ঘটনাটি 1988 সালের জুন মাসের। তখন আমি সিলেট রুটে জাহাজ চালাতাম। তো একবার জাহাজ নিয়ে চট্টগ্রাম থেকে সিলেটে যাই। জাহাজ লোড ছিল সিমেন্ট আর সিমেন্টের কাঁচামাল, অর্থাৎ
ক্লিংকারে। কিন্তু সিলেটের যে ঘাটে ক্লিংকার আনলোড হবে সেই ঘাটে অন্য জাহাজের লম্বা লাইন থাকায় আমার জাহাজ আনলোড হতে প্রায় 1 সপ্তাহের বেশি সময় লেগে যায়। তাই এই 7 দিন বসে না থেকে ভাবলাম চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে একটু ঘুরে আসি। আমি জাহাজের স্টাফদের একসাথে ডেকে বলার পর আমার সাথে আরো 3 জন যেতে রাজি হলো। বাকিরা জাহাজের নিরাপত্তার জন্য জাহাজেই রয়ে গেল। উল্লেখ্য, ওই সময় মোবাইল ফোন ছিল না, তাই যোগাযোগ করা আজকের মতো এতটা সহজও ছিল না। যেই ভাবা সেই কাজ। মূলত এটা একটা অ্যাডভেঞ্চার জাতীয় ট্রিপ ছিল তাদের সবার কাছে। ফুপা ও তাদের 3 জন কলিগ একটা গাড়ি রিজার্ভ করে শ্রীমঙ্গলে সকালবেলা রওনা দিয়ে দুপুরের আগেই পৌঁছে যান। জায়গাটা বর্তমানে একটা রিসোর্ট, যেটা খুবই নাম করা, সেটা নাম বলছি না, সঙ্গত কারণে আমি ঘটনার প্রকৃত স্থানটির নাম প্রকাশ করছি না। তারা শ্রীমঙ্গল থেকে সদর থেকে 6 কিলোমিটার দূরে কোনো একটি টি গার্ডেনে একটি বাংলোতে ওঠেন। উল্লেখ্য, তারা যে বাংলোতে উঠেছেন সেটা কোনো একটি টি স্টেটের অব্যবহৃত বাংলো। বিশেষ কারণ ছাড়া এটা কেউ ব্যবহার করত না। মাঝে মাঝে ঢাকা থেকে অতিথি এলে সেখানে থাকতে দেয়া হতো, বা ম্যানেজমেন্টের বিশেষ প্রয়োজন ছাড়া বাকি সময় তালা বন্ধ থাকত। এদিকে ফুপা ও তার কলিগরা সারা বিকেল ঘোরাঘুরি করে আশেপাশের জায়গাগুলোতে দেখলো। চা বাগানে লাওয়াছড়া বোর্ডের ভেতরে ঘুরে বাংলোতে ফিরতে ফিরতে রাত 8:30টার মতো বেজে যায় তাদের। রাত 8:30টায় চা বাগানের জন্য যথেষ্ট রকমের গভীর রাত। ততক্ষণে বাংলোর কেয়ারটেকার গভীর ঘুমে আচ্ছন্ন। ডেকে ওঠানো হলো কেয়ারটেকারকে। কেয়ারটেকার একটু বিরক্তির মাঝেই উঠে রাতের খাবার টেবিলে সাজিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করতে করতে তাদের রাত 10টার মতো বেজে যায়। কেয়ারটেকার সবকিছু গুছিয়ে চলে যাবার সময় বলল, বাবুরা, রাতে বের হইয়েন না কিন্তু। আর কোনো আওয়াজ শুনলেও বাংলোর বাইরে যাইয়েন না কিন্তু, পাহাড়ি এলাকা বইলে কথা। বলে কিছু শোনার অপেক্ষা না করেই হনহন করে হ্যারিকেন নিয়ে এগিয়ে চলে গেল লোকটা। যাবার সময় দরজাটা বাতাসের ঝাপটায় কড়কড় শব্দে আপনা আপনি লেগে গেল। কেয়ারটেকারের কথাটাকে আমাদের গ্রুপের কেউ খুব একটা পাত্তা দিল না। কিসের আর বিপদ হবে, আমাদের সাথে তো আর টাকা পয়সা, স্বর্ণ গহনা এসব নেই। 4 জন যুবক মানুষ, কার এত সাহস তাদের কাছে আসবে, এই বলে উড়িয়ে দিল সবাই কেয়ারটেকারের কথাটা। মূলত তখন ভুলেও ভাবেনি যে ভৌতিক কোনো কিছুও ঘটতে পারে। ফুপা বলছেন, আমি প্রতিদিন রাত 10:30টায় বিবিসির খবর শুনতাম বহু আগে থেকে। এটা না শুনলে আমার ঘুম আসতো না। তাই রাতে আমার সাথে শর্ট ওয়েভ ব্যান্ডের একটি রেডিও সবসময় সঙ্গে থাকতো, এখানে এনেছি। অবশ্য আমি যেখানে যেতাম সাথে কিছু থাকুক আর না থাকুক, এর রেডিওটা থাকতোই। যেহেতু জাহাজি মানুষ, তাই ফুপার আবার ধূমপানের অভ্যেস ছিল। তাই রাতের খাবার শেষ করে ফুপা ধূমপান করতে এবং বিবিসি খবর তার ছোট্ট ব্যাটারি চালিত রেডিওতে টিউন করে তার এক কলিগকে নিয়ে বাংলোর বাইরে বের হন। উদ্দেশ্য, ধূমপানটাও হবে, খবরটাও শোনা হবে, আবার খাবার পরে একটু হাঁটাও হবে, রথ দেখা আর কলা বেচা সবই একসাথে। তাই আমি নূর আলম নামের এক স্টাফকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম চা বাগানের মেঠো পথ ধরে। চা বাগানে সাধারণত প্রচুর শেয়াল থাকে, তাই চারিদিক হতে থেকে থেকে ভেসে আসছিল কিছু শেয়ালের হুক্কা হুয়া ডাক। গাছের ওপর থেকে মাঝে মাঝেই পেঁচার ডাক আর ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছিল। রাতের নিশাচর পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছিল থেমে থেমে। বাতাসে গাছের পাতা ঘষার শব্দ কানে আসছিল, তবে কোথাও জনমানবের কোনো চিহ্ন ছিল না। পরিবেশটা যথেষ্ট পরিমাণের গা ছমছমে ছিল, যদিও তবু এটিকে উপভোগ করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলাম। ভয়টাই মনে কিচ্ছু ছিল না তখন। পূর্ণিমা না হলেও বেশ চাঁদের আলো ছিল। চা বাগানের গাছের মাঝে বড় বড় ছাউনিওয়ালা গাছের ছায়ায় রাস্তাটা আধো আলো আধো অন্ধকারে ঢেকেছিল। তবে মাটির রাস্তাটা বেশ দেখা যাচ্ছিল। যথারীতি রেডিওর খবর শুরু হলো, শুনছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 15 মতো দূরত্ব পার হয়েছি। সিগারেটটা শেষ হয়ে যাওয়াতে আর একটা সিগারেট জ্বালালাম। নূর হোসেনকে জিজ্ঞেস করলাম, কিরে, ভয় পাচ্ছিস নাকি? সে কোনো উত্তর করলো না, শুধু ঘাড় নেড়ে বোঝালো, না। হঠাৎ চাঁদের আলোয় দেখলাম সামনে থেকে প্রায় 6-7 ফুট উঁচু 4 জন লোক সাদা লম্বা পোশাকে আবৃত হয়ে একটা কফিনের মতো কিছু একটা নিয়ে আমাদের দিকে আসছে, এবং তাদের পেছনে আরো 10-12 জন একই আকৃতির এবং একই পোশাক পরা লোক হেঁটে আসছে। দেখেই মনে হলো হঠাৎ কেমন যেন একটা
একটা শীতল অনুভূতি ফিল করলাম। মানুষ হাঁটলে পায়ের মুভমেন্টের কারণে বডিটা উঁচু নিচু হয়, হাতের সামনে পেছনে যায়, কিন্তু লোকগুলো এমন ভাবে আসছে কারো শরীর নড়ছে না, যেন বাতাসে ভেসে ভেসে আসছে এদিকে। দেখে হঠাৎ কলিজায় চাপ অনুভব করলাম। এমন দৃশ্য এই সময় এই জায়গায় দেখবো সেটা ভুলেও ভাবনাতেও আসেনি। আমি একা সাথে নূর হোসেনকে জিজ্ঞেস করলাম, কিরে তুই কিছু দেখতে পাচ্ছিস নাকি সামনে? সে উত্তর দিল, না। আমি বললাম, এত রাতে কোনো মানুষ মারা গেলে তো কাউকে দাফন করে না, সকালে সকালে দিবে বা দিনে দিবে, তাহলে এরা আসলো কোত্থেকে? লাশ দাফন করতে যাচ্ছে কিন্তু সাথে একটা লাইট, টর্চ, হ্যারিকেন কিচ্ছু নেই। কিরে? নূর হোসেন নীরব, কোনো উত্তর নেই তার। দেখতে দেখতে কফিনগুলো সহ লম্বা অবয়বগুলো আমাদের পাশে আসলো, আর ঠিক সেই মুহূর্তেই রেডিওতে চালানো খবরটা হঠাৎ ঝিরঝির করতে লাগলো। মনে হলো চ্যানেলটা হঠাৎ করে রেডিও সিগন্যাল হারিয়ে গিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এতক্ষণ ফুল ক্লিয়ার ভাবে অনুষ্ঠান চলছিল, 1 সেকেন্ডের মধ্যে সিগন্যাল নেই। এটা ভাবতে ভাবতেই ওই 4 জনের হাত থেকে কফিনটা একদম আমাদের পাশে এসে পড়লো বিকট শব্দে, আর কফিনের ঢাকনাটা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো লাশের মুখ। এ যেন কেউ না, আমার সাথে বের হওয়া নূর হোসেন, যে এতক্ষণ আমার সাথে ছিল। এটা তো তারই লাশ। লাশটার মুখ পোড়া, বিভৎস। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ঠিক তখনই আমার নাকে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর মাংস পচা বোটকা গন্ধ। কতটা ভয়াবহ ছিল সেই গন্ধটা, সেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি আমার জীবনে এত ভয়াবহ গন্ধ কোনোদিন পাইনি। যখন জায়গাটা শুনশান, নীরবতা, সমস্ত পাখির ডাক, শেয়ালের শব্দ সব যেন একসাথে বন্ধ হয়ে গেছে, তখনও আমার হাতে সিগারেট জ্বলছে। কফিনের সাথে অবয়বগুলোর দিকে তাকিয়ে যেতেই বুঝতে পারলাম প্রত্যেকের মুখ পোড়া, বিভৎস, কারো চোখ নেই, মুখমণ্ডল নেই, সম্পূর্ণই পোড়া। দেখে গায়ের সব পশম আমার দাঁড়িয়ে গেল। সাথে থাকা নূর হোসেনের দিকে তাকালাম। আমার সারা শরীর ঝিমঝিম করছিল। হঠাৎ এতটা মানসিক চাপ নিতে না পেরে পড়ে যাচ্ছিলাম, তাই নূর হোসেনের হাতটা ধরতে যাচ্ছিলাম শক্ত করে, কিন্তু একই আমার হাত তার শরীর ভেদ করে এপার থেকে ওপারে চলে গেল। তার মানে এতক্ষণ আমি যার সাথে হাঁটছিলাম, কথা বলছিলাম, সেও অশরীরী। আমি চিৎকার করতে পারছিলাম না, সারা শরীর ঘেমে ভিজে গেছে। আমার কণ্ঠ থেকে কোনো শব্দ বের করতে পারছিলাম না। ঠিক এমন সময় কফিনের ভেতরে থাকা সেই লাশটি প্রচন্ড জোরে গোঙাতে লাগলো। আমি কোনো কিছু না ভেবে পেছনের দিকে গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলাম। সিগারেট, রেডিও কি কোথায় পড়লো তার কোনো হদিস ছিল না। রুদ্ধশ্বাসে ছুটলাম যেদিক থেকে এসেছি। আমি দৌড়াচ্ছি, আর মনে হচ্ছে ঘুমানির শব্দটা আমার কাঁধের নিকট আরো নিকটতর হচ্ছে। আমাকে কেউ পেছনে ধাওয়া করছে। ঠিক সে সময় শেয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল শত শত শেয়াল একসাথে আমাকে ঘিরে ধরেছে। জীবনে কখনো এত ভয় পাইনি। প্রাণ পরে দৌড়াচ্ছিলাম বাংলোর দিকে। দৌড়তে দৌড়তে বাংলোর জায়গাটায় যখন এলাম, তখন দেখি সেখানে কোনো চিহ্ন নেই, বাংলোর চিহ্ন নেই। চা বাগানের থুতু প্রান্তর। আর চাপ নিতে পারছিলাম না। দিক বিদিক শূন্য হয়ে যেদিকে পেরেছি দৌড়েছি। কতক্ষণ দৌড়েছি মনে নেই। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কোনো একটা গর্তে পড়ে যাই। আমার স্নায়ু আর চাপ নিতে পারে নাই। আমি তৎক্ষণাৎ জ্ঞান হারাই। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ বজ্রপাতের শব্দে আমার শরীর আর মুখে বৃষ্টির পানির ফোঁটায় আমার জ্ঞান ফেরে। বজ্রপাতের আলোতে আমি দেখি একটা খ্রিস্টানদের পুরনো এক কবরের ভেতরে আমি পড়ে আছি। প্রত্যেকটা কবরের ওপরে ক্রস চিহ্ন দেয়া। যেদিকে চোখ যায় শুধু কবর আর কবর। আশেপাশে থেকে শুধু কুকুরের কান্নার আওয়াজ আসছে এবং চারিদিক ঘুটঘুটে অন্ধকার। পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। পায়ে হাত দিতেই দেখি বাম পাটা চিরে রক্ত বের হচ্ছে। হাত নাড়তেই দেখি কবরের ভেতরে থাকা লাশ, তার হাড় সাথে লেগে থাকা আমার পা চিরে গেছে, অর্থাৎ লাশের হাড়ে চিরে গেছে আমার পা। বজ্রপাতের আলোতে দেখলাম আমি শুয়ে আছি একটা কঙ্কালের ওপর। আর তখন কি করবো বা কি করা উচিত কিছুই আমার মাথায় আসছিল না। আমার সব ঘটনা মনে পড়ে গেল। আমি কোথায় ছিলাম, কি হয়েছে, কি আছে, সবকিছু ভয়াবহ ব্যাপার হলো। সামনে তাকিয়ে দেখি যে কফিনটা দেখে জ্ঞান হারিয়েছিলাম, সেই কফিনটা ঘিরে ওই 4 জন আরো শত শত সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। বজ্রের আলোতে কবরের ভেতর থেকে দেখছিলাম আমি, সাথে শুনতে পেলাম কয়েকটা কুকুরের করুণ ডাক। কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কফিন ঘিরে দাঁড়িয়ে থাকা সাদা অবয়বগুলো একটি শরীর না ঘুরিয়ে
ঘাড়টা 180 ডিগ্রি ঘুরিয়ে আমার কবরের দিকে তাকালো। এই দৃশ্য দেখে আমি আবারও জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে দেখি আমি সেই বাংলোর রুমে, আমার সামনে কেয়ারটেকার, আমার 3 কলিগ, সবাই সাথে একজন ডাক্তার। গায়ে আমার তখন ভীষণ জ্বর, শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া। আমার কাছে সবাই জানতে চাইলো আমি কিভাবে গোরস্থানের ভিতরে গেলাম, কারণ গোরস্থান থেকে বাংলোটি ছিল প্রায় 4 কিলোমিটার দূরে। আমি একে একে সব ঘটনা বললাম, সবকিছু। সমস্ত ঘটনা শোনার পর আমার কলিগ নূর হোসেন বলল, আমরা যখন দুজন খবর শুনতে শুনতে হাঁটছিলাম তখন নূর হোসেন নাকি আমাকে বলেছিল যে আমি একটু আসছি, আমি একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে। আমি তাকে ধরে ফেলবো, কিন্তু রেডিওর দিকে মনোযোগ থাকায় আমি তার কথার আওয়াজ শুনতে পাইনি। আমি ভেবেছিলাম সে হয়তো আমার সাথেই আছে। আর বাগানের রাস্তাটা কিছু সামনে গিয়ে 2 ভাগে ভাগ হয়ে যায়। আমি বামের রাস্তা ধরে হাঁটছিলাম, কিন্তু নূর হোসেন আমাকে বামের রাস্তা ধরে কিছু দূর খুঁজে তারপরে না পাওয়াতে ডান দিকের রাস্তায় খুঁজতে থাকে। অবশেষে আমাকে না পেয়ে বাংলোয় ফিরে আসে। সবাইকে নিয়ে বের হয়ে আমাকে খুঁজতে খুঁজতে, সারা রাত না পেয়ে কেয়ারটেকারকে নিয়ে খুঁজতে খুঁজতে ক্রিশ্চিয়ানদের গোরস্থান পর্যন্ত আসে এবং অচেতন অবস্থায় আমাকে উদ্ধার করে। ঘটনা শুনে বাংলোর কেয়ারটেকার বলল, বাবু, আপনাদের তো বলেছিলাম বের না হতে, আপনারা তো কোনো কথা শোনেননি। তখন সবাই কেয়ারটেকারকে চাপ দিলে আসল ঘটনা সে বলতে বাধ্য হয়। তখন কেয়ারটেকার বলে 1945 সালে এই চা বাগানের বাংলোতে থাকতো তৎকালীন ব্রিটিশ এক গার্ডেন ম্যানেজার, যে ছিল খুবই অত্যাচারী। চা শ্রমিকদের ওপর কথায় কথায় নির্যাতন চালাতো, চাবুক দিয়ে পেটাতো সামান্য কাজে ভুল হলে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখনকার সময়ের কিছু বিদ্রোহী চা শ্রমিক তাকে ধরে রাতে চা বাগানের ওই 3 রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে মারে। তার পোড়া দেহ তখন কফিনে করে ওই 4 কিলোমিটার দূরের খ্রিস্টানের কবরস্থানে দাফন করা হয় এবং তারপর থেকে ওই রাস্তার মোড়ে কেউ এলে বা গেলে কফিনে করে মৃতদেহ আনা ওই দৃশ্য দেখতে পায় এবং মাঝে মাঝে বাংলোর আশেপাশে কোনো কারণ ছাড়াই পোড়া মাংসের গন্ধ পাওয়া যায়। আর এই দৃশ্যটা যার সামনে পড়ে তার সাথে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটেই যায়। তো চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওই দিন বিকেলেই তারা ওই স্থান ত্যাগ করেন এবং সিলেটের জাহাজে চলে যান। ঠিক তার পরের দিনই ফুপা জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে। তার কোন রকম ক্যাজুয়ালিটি ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। আশ্চর্যের ব্যাপার হলো ওই সময় জাহাজের ইঞ্জিন বন্ধ ছিল। বন্ধ অবস্থায় ইঞ্জিনে আগুন লাগার ঘটনা বেশ বিরল, কিন্তু সেটা কিভাবে হলো সেটা আজও রহস্য। কেয়ারটেকার বলছিল যে চা বাগানে যে পুরা কফিন তারা দেখেছিলেন তার সাথে দ্রুত দুর্ঘটনা ঘটে, তবে ইঞ্জিনে আগুন লাগা কি সেটার ইঙ্গিত? এই ছিল ঘটনা। তবে আমি এই ঘটনার সাথে আরো কয়েকটা বিষয় চিন্তা ভাবনা করে আমার ভীষণ বেশ নাড়া দিয়েছে এবং সেগুলো তিনি শেয়ার করেছেন। সেটা না হয় এইখানে আমি না বলি, বাট এই ছিল ঘটনা এবং ঘটনাটি অসম্ভব সুন্দর একটি ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। হাসিল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার কালুখালী অঞ্চলের ঘটনা। এটা তো ঘটনাটি রাসেল ভাই, মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে যে কালুখালী যে অঞ্চলটা, এটা একটা সময় খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল। বর্তমানে কালুখালী রাজবাড়ির উপজেলা একটি, কিন্তু এটা রাজবাড়ির মানে হওয়া সর্বশেষ উপজেলা কালুখালী এবং সবচেয়ে ছোট একটি উপজেলা। কালুখালীতে অসংখ্য মানে ঝোপঝাড় জঙ্গল আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ওই এলাকাগুলোতে ঘটে। আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় নিজে দেখে এসেছি এবং আমি কয়েকটা ঘটনা শেয়ারও করেছি। স্পেশালি রাসেল ভাই, কালুখালীর ওই রুটটাতে যারা স্পেশালি ওই যে ইসে যান কুষ্টিয়া বা দর্শনের ওদিকে যারা গাড়ি চালান রাতের বেলা বা মানে ট্রাক, স্পেশালি ট্রাক চালক যারা, তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ঘটনার সম্মুখীন হন। যেমন ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে, মানে চুল ছড়ানো, মাথার মাঝখানে সিঁদুর, এরকম মানে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত ঘটে। তার মানে সচরাচর হয়েই থাকে এবং সচরাচর সবাই মোটামুটি দেখেই থাকে। এখন যদি কোনো মানে যারা পরিবহন চালান, যদি কেউ শুনে থাকেন, ওই রুটে চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, তারা ওই বিষয়গুলো মানে আমি চাইবো যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি মানে চাইবো যে সেটা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রোবাস বা যেটাই হোক না কেন, বা অ্যাম্বুলেন্স যেটাই হোক না কেন, আপনারা কাইন্ডলি এই রোডের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই রেসপন্স করবেন এবং অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা। আমরা সেটা ইনশাল্লাহ পড়ে শোনাবো বা আপনি সরাসরি অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন। তো আমরা চলে যাই আবার আপনার ভাইয়ের কাছে। রাসেল ভাই, এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা। আচ্ছা, তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে
খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন। রস সংগ্রহ করে সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন। আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষি কাজ করেন। মানে দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট একটা সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করেন। আমরা তাদেরকে স্থানীয় ভাষায় আর কি গাছি বলি আর কি। তো সবুর মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করব। ঘটনাটি আসলে অনেক আগের, 60-এর দশকের ঘটনা। এক্সাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি মানে 63, 65, 66 এরকম সালের, এই জন্য আমি বললাম যে 60-এর দশকের ঘটনা এটি, অনেক আগের ঘটনা এটা। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। উনি যেহেতু গাছি ছিলেন, যেই কাজটা করতেন, ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন উনি। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে, তো এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে পড়তো, এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন। আচ্ছা। এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন। এটা ছিল তার পেশা। আচ্ছা, এভাবেই তিনি তার উনি জীবন চালাতেন। যখন এই সিজনটা শেষ হয়ে যেত তখন উনি বিভিন্ন জায়গায়, আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর কি, ডে লেবার আর কি, ডে লেবার হিসাবে বিভিন্ন জায়গায় উনি কৃষি কাজ করতেন। এইটাই ছিল তার মানে পেশা। এখন রাসেল ভাই উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন। হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান রয়েছে। ওই শ্মশানের কাছে, মানে শ্মশানের এলাকার মধ্যে না, কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে, তো প্রায় 15-20টা খেজুর গাছ। আচ্ছা। তো ওনাকে বলেন যে খেজুর গাছগুলো মানে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। তো উনিও সেটা রাজি হয়ে যান, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। আর 15-20টা খেজুর গাছের মানে দায়িত্ব অনেক বিষয়, তার জন্য অনেক বড় কিছু। তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস নেয়ার উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে মানে হাড়িগুলো লাগিয়ে রাখেন। রাসেল ভাই 1-2 দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, খুব মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাড়িতেও রস নাই। তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলেপেলে থাকে যারা এরকম রাতের বেলা হাড়ি থেকে রস চুরি করে খায়, হয়তো বা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের কাজ। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই 15-20টা খেজুর গাছের রস নাই। আচ্ছা। তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা। দেখুন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাড়ির মধ্যে কোনো রস নাই। এটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি এদিকে কিন্তু রাসেল ভাই ওই গাছের যিনি মালিক উনি তো এই কথা শুনবেন না, উনি কিন্তু প্রতিদিন ওই অর্ধেক রস বুঝে নেবেন তার কাছ থেকে, স্বাভাবিক। এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না। মালিক শেষে বলল যে ঠিক আছে তাহলে তুমি পাহারা লাগাও, দায়িত্ব তোমার, তোমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারা আর কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দিব, নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন রাসেল ভাই। উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি নিয়ে, উনি হাতে একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখে ঠিক একই অবস্থা রাসেল ভাই। আচ্ছা। হাড়িতে রস নেই। তখন উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে, তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে, অন্য হাড়িতে ঢেলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করেছেন যে না আরো ভালো করে পাহারা দিতে হবে। আচ্ছা। পরের দিন রাসেল ভাই পাহারা দিলে একই অবস্থা, উনি পাহারা দেওয়ার পরেও রস নাই হাড়িতে। আচ্ছা। তৃতীয় দিন রাসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন, তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল, তখন ওনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরের দিকে। আচ্ছা। তখন উনি চিন্তা করলেন যে হ্যাঁ এইবার আজকে চোর পেয়েছি, আজকে এটাকে ধরতে হবে। তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে চলে দেখেন যে ঠিক উনি যেটা আফসা একটা ছায়া হাড়ির থেকে রস খাচ্ছে। আচ্ছা। এবং উনি নিচ থেকে বললেন যে এই বেটা চোর নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি, তখন উনি তাকে বলছিলেন। কিন্তু উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আবছা ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আরেকটা গাছের মাথায় চলে গেল। আচ্ছা।
তখন উনি আবার কিন্তু এটা থেকে ভয় পান নাই, কি এই কারণে ভয় পান নাই, উনি জানতেন যে গ্রাম অঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোনো দুষ্টু প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে এই খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাভ, উনি কোনো মানুষই মনে করেছেন। তো উনি যখনই যে গাছের কাছে যান দেখে যে সেই জিনিসটা লাভ দিয়ে আর একটা গাছে চলে যায়। তো এইভাবে রাসেল ভাই প্রায় 7-8টা গাছ উনি এরকম তাকে যখন তাড়া করলেন ওই জিনিসটাকে, তখন এক সময় দেখা গেল ওই জিনিসটা আর পালাচ্ছে না, সে আস্তে আস্তে নেমে আসছে। নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায়, উনি কোনো ধরনের কোনো মানে চিন্তা ভাবনা ছাড়াই ওনার হাতের লাঠি দিয়ে মানে খুব জোরে একটা বাড়ি মারেন। আচ্ছা, ওই জিনিসটাকে বাড়ি মারার পরপরই যখন ওই জিনিসটা পড়ে যায়, তখন পড়ার পরে উনি ওই জিনিসটার চেহারাটা দেখতে পান রাসেল ভাই। চেহারাটা যেটা দেখেন সেটা হলো এই ওটার বডিটা শিম্পাঞ্জির বডির মতো, এবং মাথাটা মানে মুখটা চোখা, মানে লম্বা হয়ে গেছে মুখটা। আচ্ছা, মানে অদ্ভুত চেহারার একজন লোক আর কি। তো আর একটা বিষয় হলো রাসেল ভাই, যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে তখন ওই জিনিসটা ওই জন্তুর মতো, ওই জিনিসটা ঠিক মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি চি শব্দ করে, মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে আর উনি আর কিছু দেখেন নাই। তো রাসেল ভাই চিন্তা করলেন যে এইটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা কেন? তখন রাসেল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তো বা দুষ্টু জিন টিন হবে, এরকম কিছু চিন্তা করেছেন আর কি। তো যাই উনি আর কিছু চিন্তা করে মনে করছেন গেছে আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। তো ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন পরবর্তীতে, তো উনিও খুশি, যাক অন্তত ধরা গেছে। উনি মালিককে বলেন এই ব্যাপার। রাসেল ভাই ওনার আবার মানে মেয়ের যে একটা নাতি ছিল, মানে মেয়ের ঘরে ছেলে ছিল, তার আকিকার একটা অনুষ্ঠান ছিল। তো ওই সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরের দিন। তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা, ওনার বলেছে আমার নাতিটা কোথায়, সামনে নিয়ে এসো, যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসা হয়েছে রাসেল ভাই, তখন নাতিটা প্রচন্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে। আচ্ছা, এবং মাটিতে ছটফট শুরু করে দিছে, কোনো কথা না কারণে ছটফট শুরু করেছে। এবং সবার চোখের সামনে রাসেল ভাই মানে ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়। সবাই বলে যে ওকে জিনে ধরেছে, কেউ বলে যে এটা রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম খুব ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে দেয়। এবং কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই বাচ্চাটা মারা যায় ছটফট করতে করতে, এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয়। কিন্তু সবাই বিভিন্নভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সবুর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে, যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন, এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেন নাই, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর রাসেল ভাই এরপরে সবুর মিয়ার সাথে ঘটনাটা ঘটা শুরু হয়। সেটা হলো যখনই রাত হয়ে যেত, সবুর মিয়ার সামনে যেই আসতো, সবুর মিয়া তাকে দেখতো যে ওই শিম্পাঞ্জির দেহের মতো, ওই ব্যক্তির মুখটা ওরকম লম্বা, এরকম দেখতো উনি। এরকম দেখে চিৎকার চেঁচামেচি করতো যে এই তুই আমার সামনে থেকে সরে যা এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজে খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো। তো একসময় সবাই সবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করলো, যে একদম পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ, দিনের বেলা ভালো থাকে, রাতের বেলা পাগল, এই জন্য রাতের বেলা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। আচ্ছা, কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই। আমরা হ্যালুসিনেশন বলি, যেটাই বলি মানে মানে সায়েন্টিফিক ব্যাখ্যায়, অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানরমাল ঘটনা। এরপর রাসেল ভাই যেটা হলো, রাতের বেলা মানে হুট করে ওনার ছোট ছোট বাচ্চা ছিল, ওনার বাচ্চা মেয়ের যে ঘরে ঘুমায় থাকতো আর কি, ছেলে মেয়েরা, সেই ঘরে একটা খট করে শব্দ হয়। তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান, তখন বলেন যে কি ব্যাপার, আমাদের মেয়ে ছোট জন কোথায় গেল? দরজা তো বন্ধ, ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তা তো ওয়াশরুম, আর ছোট মানুষ বাইরে গিয়ে তো ডাক দিয়ে যাবে, একা তো যাওয়ার সাহসই নেই, তারপর দরজা বন্ধ, সাথে সে কোথায় গেল? তখন রাসেল ভাই
এখন সবুর মিয়া তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন তার শিকলটা খুলে দেখা বলা যে তাড়াতাড়ি তুমি খোঁজো এখন তোমার মেয়েকে। তখন রাসেল ভাই ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে এবং গ্রামের অন্য লোকদেরকে ডাকে এবং ডেকে খোঁজা শুরু করে যে কোথায় আছে রাসেল ভাই। শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, মানে ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি। তো রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ওই কালুখালী বা আমাদের রাজবাড়ী অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনো একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন, মানে হক্কানি পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরো অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে ওই সবর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয়। তখন সবর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা, রাতের বেলা এরকম কোন জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না। এবং রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি চলে যাও। এরকম 3 বার বলার পরে যদি সেটা না যায় বুঝতে হবে যে সেটা প্রাণী। সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে, এবং সে যদি 3 বার বলার পরে যদি সে চলে যায় তাহলে তাকে আর কোনো আঘাত করা যাবে না। আসলে ভাই সবুর মিয়া কিন্তু এই ধরনের কোনো কথা না বলে উনি কিন্তু তাকে গালিগালাজ করে এবং একটা সময় তাকে সে যখন গাছ থেকে নেমে আসছিল, নেমে আসার পর সে কিন্তু আঘাত করেছিল এবং আঘাতের প্রতিশোধ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। তো এই জন্য রাসেল ভাই রাতের বেলা চলার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই পারি, কিন্তু খুব সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। রাসেল ভাই তারপরে ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে সবুর মিয়া সুস্থ হয়েছিলেন, উনি অনেকদিন বেঁচে ছিলেন, ওনার নাতিপুতিরা এখনো জীবিত আছেন। তো এইটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আফনান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার রাজবাড়ির সমস্ত যে ভৌতিক টিম আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারা এত কষ্ট করে ঘটনা সংগ্রহ করেন আপনার জন্য এবং সেগুলো আপনি ভূত এফএমে এসে আমাদের সাথে শেয়ার করেন। পুরো ব্যাপারটাই একদম অন্যরকম এবং অনেক অনেক শুভকামনা থাকলো নতুন বছরে আপনারা সবাই অনেক ভালো থাকেন, সেটাই প্রত্যাশা।